হারান, হারান, ওরে হারান রে, কোথায় গেলি রে বাপ? ওরে হারান রে, হারান, হারান। এই কে কাঁদে রে ও পাড়ায়? মাটির দাওয়ায় বসে আছে ময়লা চেহারার এক বুড়ি। পরনের কাপড়টা এখন সাদার স্মৃতি বহন করছে মাত্র। মাথার চুলগুলো তেল না পেয়ে পেয়ে রুক্ষ সূক্ষ্ম। সামনে একটা মুড়ির বাটি, পাশে একটা ছোট ভাঙা কালো হয়ে আসা অ্যালুমিনিয়ামের বাটিতে খানিকটা শুকনো লঙ্কার তেল। ঠাকুমা, ওটা ও পাড়ার হারানের মা গো। ছাওয়ালটা কাল সন্ধ্যা থেকে এখনো বাড়ি ফেরেনি। তুমি একলা মানুষ, সাবধানে থেকো। উঠোনের বাইরে যে কাঁটা আর বাঁশের বেড়া, তার ওপার থেকে উত্তরটা আসে মদন সাঁতরা। এই সময় প্রত্যেক দিন হাট থেকে বাড়ি ফেরে, তবে আজ শুধু একা ফেরেনি, সাথে এনেছে এক রাশ ঝোড়ো হাওয়া। সাইকেলটা টুংটুং শব্দ করতে করতে লালমোড়ামের রাস্তাটার বাঁকে হারিয়ে যায়। পেছনে পেছনে ধাওয়া করে যায় এক রাশ ধুলো, আর তার সাথে পাগলা বাতাসে উড়তে থাকা শুকনো পাতার দল। বুড়ি খানিক সেদিকে দেখে একবার বাইরে মেঘলা আকাশের দিকে তাকায়। ঘন কালো মেঘ যেন জমাট বাঁধছে ধীরে ধীরে। শুধু যে জমাট বাঁধছে তাই নয়, ধীরে ধীরে যেন সেটা ঘুরছে। ঘূর্ণনের কেন্দ্রে একটা অস্পষ্ট অবয়ব। আবার এত দিন পরে? বুড়ির ঠোঁটের কোণে একটা শুকনো হাসি খেলে গেল কি? তার কাঁপা কাঁপা কথাটা শেষ হলো না, তার আগেই তীব্র আওয়াজের সাথে সাথে চোখ ধাঁধানো নীলচে আলোয় ঝলসে গেল চারিদিক। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ছন্দওয়ালা অডিও স্টোরিতে। আজ আপনাদের জন্য এনেছি সৌরভ আঢ্যের লেখা বিনাশায়চা দুষ্কৃতম গল্পটি। লেখক সৌরভ আঢ্যের জন্ম পশ্চিম মেদিনীপুরে। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। বর্তমানে পেশায় এখন তিনি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। যারা থ্রিলার জনারের পাঠক, তারা এই লেখকের লেখা সোশ্যাল মিডিয়াতে পড়েই থাকবেন। ওনাকে ওনার প্রকাশিত প্রথম বই মোহিনী মন্থনের সাফল্য ও শুভকামনা জানিয়ে আজকের গল্প শুরু করব। গল্পের সূত্রধার আমি শ্রেয়া। গল্পের বাদবাকি চরিত্রে অহনা, সৌরভ, অর্ণব, স্নেহা, মেহুলি এবং সুমন। পোস্টার বানিয়েছেন সৌম্য আঢ্য। শুরু হচ্ছে সৌরভ আঢ্যের লেখা বিনাশায়চা দুষ্কৃতম। সামনের 9টা কুঞ্জ থেকে একই তাল, একই লয়, একই সুরে কৃষ্ণ নাম ভেসে আসছে। গ্রামে একটা দুর্গাপুজো হলেও এই নবকুঞ্জ উৎসবই কিন্তু এই কেতুপুর গ্রামের সবচেয়ে বড় উৎসব। কোন কাল থেকে এই উৎসবের শুরু তা নিয়ে যদিও একটা মতপার্থক্য গাঁয়ের মোড়লদের মধ্যে রয়েছে, তবে মোটামুটি 200 বছরের কম তো হবে না, সে বিষয়ে কিন্তু সবাই নিশ্চিত। শোনা যায় নাটোরের জমিদার বাড়ি থেকে নাকি এক সময় এই উৎসবের জন্য ভেট আসত। যদিও সেসব দিন এখন অতীত, কিন্তু এখনো জৌলুস একটুও কমেনি, বরং কিছুটা যে বেড়েছে তা বলা চলে। স্নানযাত্রার দিন থেকে এই 9টা কুঞ্জে অখণ্ড হরিনাম সংকীর্তন শুরু হয়। 9 দিন ধরে চলে হরিনাম। তারপর 10ম দিনে নাম সংকীর্তনের সমাপ্তি ঘটলেও মেলাটা চলতে থাকে। শেষ হয় উল্টো রথের দিন রথের দড়ি টেনে দুর্গাপুজোর কাঠামো পুজো বন্ধ করার পর।
মেলার সাথে কলকাতা মুম্বাইয়ের ছোট বা মাঝারি শিল্পীদের নিয়ে বিচিত্রানুষ্ঠান চলে। আগে ৩-৪ দিন যাত্রা হতো, কিন্তু এখন যাত্রার চাহিদা একটু কম বলে একদিন হয়। এছাড়াও নাটক, পাড়ার কুচোকাচাদের নিয়ে নাচ গানের অনুষ্ঠান তো রয়েইছে। মোট কথা এই ২০-২২ দিন ধরে সারা কেতুপুর গ্রাম মেতে থাকে এই নবকুঞ্জ উৎসব নিয়ে। এবার তো উৎসব আর একটু বেশি জমজমাট, কারণ এই বছর জগন্নাথ দেবের নবকলেবর উৎসব। প্রায় ১০ বছর পর কেতুপুরের জগন্নাথ মন্দিরে এই নবকলেবর উৎসব হবে। আর সেই উপলক্ষে স্বয়ং মনমোহন পুরী মহারাজ এসেছেন এই উৎসবে। ওনার মতো সিদ্ধ পুরুষ যে এই অখ্যাত কেতুপুরে পদার্পণ করতে পারেন, তা যেন সবার কল্পনার অতীত। ৫টা মহাদেশেই ওনার অসংখ্য শিষ্য ছড়িয়ে আছে। শোনা যায় মানস সরোবরের কাছে নাকি তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। তাই মানস সরোবরের কাছের ওই স্থান ওনার শিষ্যদের জন্য পরম পুণ্যস্থল। তারা নাকি ভারত আর তিব্বত সরকারের কাছে আবেদন করেছে সেখানে ওনার আশ্রম প্রতিষ্ঠা করার অনুমতি চেয়ে। এত বিখ্যাত গুরু হয়েও মনমোহনপুরীর অমায়িক এবং নিরহংকার ব্যবহার এবং সর্বোপরি মানুষের সাথে মানুষের মতো করে মিশে যাওয়ার ক্ষমতা তাকে যেন চুম্বকের মতো আকর্ষণী ক্ষমতা দিয়েছে, যে চুম্বকের টানে মানুষ তার দিকে ধেয়ে যায়। এই তো এখন প্রায় ১ ঘন্টা তিনি চোখ বন্ধ করে ধ্যানস্থ। হাতের জপের থলের মধ্যে যে জপমালাটা আছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে অবিরাম জপ করে চলেছেন, কিন্তু কোনো প্রবচন দিচ্ছেন না। তবুও এক দৃষ্টিতে সবাই তাঁর দিকেই তাকিয়ে আছে। আসলে শুধু ব্যবহার নয়, অসাধারণ সুপুরুষ মনমোহনপুরীজি। ৬ ফুটের বেশি লম্বা, উজ্জ্বল গৌরবর্ণ, দীর্ঘ ২টি আঁখি, তার সাথে দীঘল আঁখি পল্লব, উন্নত নাসিকার মধ্যভাগ থেকে বিস্তৃত কপাল অবধি গোপীচন্দন, সারা দেহেই চন্দনের আলপনা, গলায় তুলসী কাঠের মোটা কণ্ঠি, গোলাপি ঠোঁট আর মুন্ডিত মস্তকে লম্বা শিখা। দাড়িগোপ কামানো হলেও তার সবুজ আভা যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। যে কোনো নারী পতঙ্গের মতো এই রূপের শান্ত আগুনে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবে না, কিন্তু এই নিশ্চল আগুন চির কৌমার্যে দীর্ঘচিত্ত। অনেকক্ষণ ধরেই সেই দিকেই এক দৃষ্টিতে দেখছিল কানাই, কিন্তু কেন দেখছিল সে নিজেও জানে না। অদ্ভুত এক আকর্ষণী শক্তি তার মতো দামাল ছেলেকেও শান্ত করে দিয়েছে। হঠাৎ সামনের জমে থাকা ভিড়ে মৃদু একটা আন্দোলন লক্ষ্য করলো কানাই। কি হলো? বাইরের আকাশের কালো মেঘ ঘন হয়ে এসেছে মেলা প্রাঙ্গণে। যে কোনো মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। তাই বোধহয় এই মৃদু গুঞ্জন। কিন্তু ও কি করবে তাহলে? উঠে পড়বে? গ্রামের একদম শেষ প্রান্তে একটা একতলা বাড়িতে সে আর তার মা থাকে। বাবা কলকাতার কোনো একটা গেঞ্জির কারখানায় কাজ করত, সপ্তাহে একদিন করে আসতো, কিন্তু এখন তো একটা দীর্ঘশ্বাস পেরিয়ে আসে কানাইয়ের বুক ভেদ করে। না, এখন না ফিরলে অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেও এই বর্ষায় রাস্তার যা অবস্থা, তার উপর ঝড় বৃষ্টিতে লোডশেডিং তো হবেই, তখন তো আর কোনো কথাই নেই। না না না, আর দেরি করা যাবে না। উঠে দাঁড়ায় কানাই। হঠাৎ মনমোহনপুরীজির ধ্যান ভঙ্গ হলো। সামনের ফুল দিয়ে সাজানো মঞ্চে তিনি ধীরে ধীরে চোখ খুললেন, একটা হাত তুললেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
সমস্ত ভিড় আবার শান্ত হয়ে বসে পড়ল কানাইও। কানাইয়ের দেরি করাটা একদম ঠিক হয়নি। মনমোহনজির প্রবচনের মানে কিছু না বুঝলেও কিসের একটা অমোঘ আকর্ষণে আটকা পড়েছিল কানাই। আসলে বৈষ্ণব পরিবারে জন্ম তার। গীতা ভাগবত শুনতে শুনতেই আজ 10 বছর বয়স হলো। ওর বাবা যতদিন বেঁচে ছিল, বাবার কোলের কাজ ঘেঁষে খঞ্জনি বাজাতো সে, আর বাবা হারমোনিয়াম বাজিয়ে কীর্তন করত। গেলবার বর্ষাতে ওর বাবা কাজে যাচ্ছিল, বাস উল্টে পড়ে গেল সজনে মোড়ার জলে। তারপর থেকেই ওর মা যেন কেমন একটা হয়ে গেছে। সারাদিন শুধু টাকা টাকা করে। এই টিউশন পড়াচ্ছে তো এই শাড়ির ফলস পাড় বসাচ্ছে। ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে যে, তার জন্য টাকা চাই, টাকা। কিন্তু সেই করতে গিয়ে কানাই যে কোন ফাঁকে কোথায় সময় কাটাচ্ছে সে ব্যাপারে যেন একটু দৃষ্টিপাতের অভাব। কিন্তু সন্ধে 8টার পর বাড়ির বাইরে থাকলে আর রক্ষে নেই। আজ তো প্রায় 9টা বাজতে চলল। ছাতাটা বাগিয়ে ধরে হনহন করে হাঁটা দেয় কানাই। উফ, এই বৃষ্টিটাকেও বলিহারি, থামার আর নাম নেই। সেই যে সন্ধে থেকে ঝরতে শুরু করেছে, ঝরছে তো ঝরছেই। তাও এখন একটু কম, এই যা। তার উপর গ্রামের রাস্তা, মোরামের স্মৃতিটুকুও এই বর্ষায় ধুয়ে যেতে বসেছে। জুতোটা কাদায় বসে যাচ্ছে। একটু দাঁড়িয়ে জুতোগুলো খুলে হাতে নিয়ে নেয় সে। কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা! এতক্ষণ ওর আগে আগে পাশের পাড়ার পোদ্দারদের ছোট বউ আর ছেলেটা হাঁটছিল। ওদের হাতে টর্চ ছিল, তাই অসুবিধে হয়নি। কিন্তু ওরা ওদের বাড়ির জন্য বাঁক ঘুরতেই ঝপ করে যেন অন্ধকার নেমে এলো কানাইয়ের চারিদিকে। আচ্ছা, রাস্তার লাইটগুলোও কি বর্ষাতে ধুয়ে গেল নাকি? নাকি লোডশেডিং? না, লোডশেডিং তো নয়। ওই তো সামনের বাড়িগুলোর টিউবের আলো উপচে এসে পড়েছে বাঁশ বাগানটা ভেদ করে। কিন্তু টর্চের লাইট জ্বালানোর কোনো উপায় নেই। এক হাতে জুতো জোড়া, আরেক হাতে ছাতা। কানাই কোনো রকমে চোখ জেলে হাঁটতে থাকে। দুপাশে কলা গাছের জঙ্গল, তারপরই আম বাগানটা শুরু হচ্ছে। ওটার পরই ওদের বাড়ি। কিন্তু কি হলো সামনে? ওটা কি? ওই কলা বাগানটা যেখানে শেষ হয়ে গেছে ঠিক সেখানে একটা জমাট অন্ধকার। পুরো অন্ধকার নয়, নিচের জমে থাকা অন্ধকারের ওপর একটা সাদা কিছু যেন ঝুলে আছে। কানাইয়ের চোখ একটু সরু হয়ে আসে। কি ওটা? হঠাৎ প্রচন্ড শব্দে চারিদিক সহসাই নীলচে সাদা আলোতে ভরে গেল। মাত্র কয়েক সেকেন্ডের ভগ্নাংশ, কিন্তু তাতেই কানাই যা দেখলো, তাতেই তার অলিন্দ নিলয় দুটোই দ্রুত গতিতে চলতে শুরু করেছে। একটা মৃতদেহ, তারই মতো 10-11 বছরের কোনো এক ছেলের, কিন্তু মুন্ডু নেই। গলার কাটা অংশটা এখন রক্ত আর কাদাতে মাখামাখি। আর দেহটার ঠিক উপরেই আরো একটা দেহ ঝুলে আছে। পরনের তেল চিটে ময়লা শাড়িটা এই অন্ধকারেও বেশ বোঝা যায়। মুখটা দেখা যাচ্ছে না, কারণ সেটা নিচু হয়ে নেমে এসেছে নিচের মৃতদেহের কাটা গলার কাছে। কে ওটা? কি করছে? তবে কি? কথাটা মনে হতেই
কানাইয়ের মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত দ্রুতলয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। আতঙ্কে তার গলা থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। চোখেতে সামনের সাদা কাপড় পরা মূর্তিটা মুখ তুলল। মুখের চামড়ায় অজস্র কাটাকুটি, চোখ দুটো কঠোরগত, ঘোলাটে হলেও সে চোখ যেন মৃদু আলোতেও জ্বলছে। মাথার ওপরের স্বর্ণুরির মতো চুলের গোছা নেমে এসেছে গালের পাশ দিয়ে। ঠোঁটের কোণে এক চিলতে লুলুক হাসি। কেউ হারানের পাশের পাড়ার ওই বুড়িটা না, যাকে ডাইনি বলে বছর 10 আগে গ্রামের বাইরে বের করে দেওয়া হয়েছে? কেবলমাত্র মদন সাঁতরা ছাড়া গ্রামের কেউ যার খোঁজও রাখে না। কি করছিল ওই বুড়িটা দেহটার উপর ওভাবে ঝুঁকে? কানাই আর বেশি ভাবার সময় পায় না। তার আগেই দেখে বুড়িটা তার দিকে এগিয়ে আসছে দ্রুত গতিতে। এগিয়ে আসছে না, যেন শূন্য হওয়ায় ভেসে আসছে। কানাই এক পা করে পেছোতে থাকে। সে যত দ্রুত পিছোচ্ছে তার চেয়েও বেশি দ্রুত বুড়ি এগিয়ে আসছে। ঠোঁটের কোণের হাসিটা এখন আরো চওড়া, আরো নিষ্ঠুর। কানাই পিছোতে পিছোতে ধাক্কা খায় রাস্তার পাশের জাম গাছটাতে। আর পেছনোর কোনো জায়গা নেই। পাশের কলাবনের ভেতর থেকে একদল শেয়ালের হাড় হিম করা স্বর শোনা যায়। বুড়ি এখন তার অনেক কাছে, একদম কাছে, আরো কাছে। কানাইয়া দাঁড়িয়ে থাকতে পারে না, ধপ করে কর্দমাক্ত রাস্তার ওপর লুটিয়ে পড়ে। সাথে সাথে জমাট বাঁধা কালো মেঘের ভেতর নীলচে সাদা বিদ্যুতের রেখা সারা আকাশে ছড়িয়ে পড়ে। এই ওদিকে ফিতরা ধরো। ইন্সপেক্টর রজতরক্ষিত ডান দিকের হাবিলদারের দিকে তাকিয়ে আদেশ দিলেন। স্যার, কি মনে হচ্ছে কেসটা কিসের হতে পারে? কানের কাছে ফিস ফিস করে জিজ্ঞাসা করলো পঞ্চায়েত প্রধান সুরেন বিশ্বাস। ঠিক বুঝতে পারছি না, সময় লাগবে। রজতরক্ষিত উত্তর দিলেন, কিন্তু মা তারা কোথায় গেল? সেটাই তো প্রশ্ন। বডি পাওয়া যাচ্ছে, দেহের অন্যান্য চিহ্ন দেখে শনাক্তকরণ হচ্ছে, কিন্তু মুন্ডুটা যে কোথায়? কিছু করুন স্যার, আর সেটা একটু তাড়াতাড়ি। পার্টির উপর থেকে খুব চাপ আসতেছে। একই ব্লকে 6টা মাথা কাটিয়ে খুন, আর একটা বাচ্চার মাথা খারাপ। সুরেন বিশ্বাসের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। আরেকটা জিনিস বললেন না কিন্তু, প্রতিটা মৃতদেহেই কোনো রক্ত নেই। পাশে কখন যে বিডিও সমররা এসে দাঁড়িয়েছেন কেউ খেয়াল করেনি। কি বিপদ বলুন তো দেখিনি স্যার। গায়ে এখন উৎসবের সময়, আশেপাশের গা থেকে কত লোকের আনাগোনা, তার মধ্যে আমারই পঞ্চায়েতে দুটো এরকম খুন, আর আরেকটা বাচ্চা। পঞ্চায়েত প্রধানের কথা শেষ হয় না, তার আগেই বিডিও বলেন, তার কি অবস্থা? মাথাটা পুরো আউলিয়ে গেছে গো স্যার। আজ সকালেই তো ডাক্তারবাবুকে দেখানো হয়েছে, ওষুধ দিচ্ছে, কিন্তু হাতটা পাশে পড়তেই বুকটা ছ্যাঁত করে উঠল সবিতার। সাথে সাথেই ধড়পড়িয়ে উঠে বসল সে। কোথায় গেল ছেলেটা? বিছানায় তো নেই, তবে কি কল ঘরে? দ্রুত বিছানা থেকে নেমে আসে সে, লাইটটা জ্বালায়। কি ব্যাপার, কল ঘরেও তো নেই। আজ 3 দিন হলো। ছেলেটার কি যে হয়েছে সেই নবকুঞ্জের মেলা থেকে ফেরার পর থেকে। সারাক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আকাশের দিকে, আর মাঝে মাঝেই বেরিয়ে যায়। কিন্তু এত রাতে বেরিয়ে গিয়ে থাকলে? সবিতা দৌড়দাড় করে বাড়ির বাইরে বেরিয়ে আসে। কোথায় যাবে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। এমনিতেই বর্ষাকাল, আকাশে সারাক্ষণই মেঘের আনাগোনা। তার উপর আজ কৃষ্ণা একাদশী, সেই আলোটাও ঢাকা পড়ে গেছে মেঘে। নিশ্ছিদ্র
অন্ধকারে ঢেকে গেছে চারিপাশ। পাশের ডোবাটা থেকে এক টানা গ্যাঙ্গর গ্যাং ডাক আসছে, তার সাথে যোগ্য সঙ্গত করছে ঝিঁঝির দল। সবিতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়ায়, তারপর কি মনে হতে হারানদের বাড়ির দিকে হনহন করে হাঁটতে শুরু করে। কিন্তু বেশি দূর যেতে হয় না। ওদের বাড়ির ডান দিক ঘেঁষেই শুরু হয়ে গিয়েছে দিগন্ত বিস্তৃত ধান জমি। তার মধ্যেই একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। কানাই কি করছে ওখানে? সবিতা কোনো রকমে মাঠের মধ্যে নেমে আসে। জল কাদাতে গোড়ালি ডুবে যাচ্ছে। কোনো রকমে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে সদ্য রোয়া ধানের চারাগুলো মাড়িয়ে কানাইয়ের কাছে পৌঁছায় সে। কিন্তু এ কি দেখছে? কানাইয়ের মাথাটা একদিকে হেলে আছে, চোখের ঘোলাটে দৃষ্টি দূরের দিকে স্থির, যেন কোনো অদৃশ্য কিছু ও দেখতে পাচ্ছে। ঠোঁটের কোণ বেয়ে লালা বেরিয়ে এসেছে। সবিতা ওর পেছনে দাঁড়াতে সরু চাঁদটাও মেঘে ঢাকা পড়ল। তার সাথে সাথেই কানাই আরও একবার আকাশের দিকে তাকালো। আকাশের মেঘটা ঘুরছে, ঘুরে ঘুরে একটা অবয়ব নিচ্ছে। আচ্ছা, মেঘটা কি দ্বিখণ্ডিত? সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কানাই। তারপর আস্তে আস্তে বলল, সময় চলে এসেছে। কি বলছিস বা? কিসের সময়? সবিতা ডুকরে কেঁদে ওঠে, কিন্তু কানাইয়ের কোনো বিকার নেই। কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকার পর ওর চোখটা নামল। তারপর ডান দিকে মাথা ঘোরালো। ডান হাতটা উঠে এলো ধীরে ধীরে। এবার তর্জনীটা প্রসারিত হলো। হাতটা আবার নেমে এলো। মুখ এবার সামনের দিকে। ওইদিকে একটা আবছা আলো উঠে আসছে মাঠের পেছনের গাছপালার ওপর থেকে। নবকুঞ্জের মেলার আলো। কিছুক্ষণের জন্য আবার সব নিস্তব্ধ। এবার কানাইয়ের গলা থেকে একটা শব্দ বেরিয়ে এলো, যেন সেটাকে শব্দ না বলাই ভালো। একটা ঘড়ঘড়ে যান্ত্রিক ধ্বনি যেন। কথাটা কয়েকবার বলল সে। সবিতা বুঝতে পারল না। সে কানটা কানাইয়ের মুখের কাছে আনলো। এ কি কি বলছে ও? ছিটকে দুপা পিছিয়ে আসে সবিতা। হ্যাঁ, তাই তো। যেদিকে ও হাত তুলে দেখালো সেদিকে তো বিমলা বুড়ির বাড়ি। সর্বনাশ! আবার আজ থেকে 10 বছর আগে এভাবেই তো একের পর এক বাচ্চা মেরে যাচ্ছিল। পার্থক্য শুধু এই, সেবার অজানা জ্বরে, আর এবার মাথা কেটে। কি করবে এবার ও? তার মানে কি গাঁয়ের বাচ্চাগুলোর ওপর আবার ওই বিমলা ডাইনির নজর পড়েছে? তাই কারো শরীরে এক ফোঁটা রক্ত নেই। সেবারেও তো বাচ্চাদের রক্ত শূন্যতা দেখা দিচ্ছিল। হারানের পর তাহলে কি ওর সবেধন নীলমণি কানাইয়ের উপর নজর পড়েছে ডাইনিটার? সবিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি করে বাঁচাবে ও কানাইকে? কি উপায়? এমন কেউ কি নেই যে কানাইকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারে? হঠাৎ নবকুঞ্জের মেলার আলোর দিকে চোখ যায় সবিতার। আচ্ছা, একবার মনমোহনপুরীজির পায়ে গিয়ে পড়লে হয় না? তার
অনেক ক্ষমতার কথাই তো শুনেছে সে। যদি কোনো রকমে তার কানাইটার কিছু একটা ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ, তাই করবে সে। কাল সকাল হলেই হতে দেবে পুরীজির কাছে। সবার সব ঠিক করে দেন তিনি। পারলে তিনিই পারবেন কানাইকে ওই ডাইনির হাত থেকে বাঁচাতে। কিন্তু তার আগে আরেকটা কাজ আছে। চোয়ালটা শক্ত হয় সবিতার। চারিদিকে একটা অস্বাভাবিক গুমট। একটা গাছের পাতা অব্দি নড়ছে না, অথচ আকাশ কিন্তু সকাল থেকেই কালো মেঘে ঢাকা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এক দমবন্ধ করা অস্বস্তিকর পরিবেশ। রাস্তার পাশের পঞ্চায়েতের কলটার মুখ থেকে টপ টপ করে জল পড়ছে। বিকেলের জল আসার সময় হয়ে গেলেও এখনো আসেনি। উঠোনটা ঝাড় দিতে দিতে একবার ডান দিকে তাকায় সবিতা। দেখে কানাই কেমন এক মনে একটা কাগজে ছবি এঁকে চলেছে। যাক, ছেলেটা তাহলে আবার একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। কি ভাগ্যে যে কাল মনমোহনপুরীর কাছে গিয়েছিল, না হলে যে কি হতো। ওই ডাইনির নিশির ডাকে সে তার শিবরাত্রি সলতেকে প্রায় হারাতেই বসেছিল। বাবা তার জপমালার আধারি ব্যাগটা কানাইয়ের কপালে ঠেকিয়ে দিতেই কানাই কেমন যেন স্থির হয়ে গেল। না, আগের সেই ছটপটানিটা আর নেই। কি সাংঘাতিক ক্ষমতা বাবার ওই জপমালার! নিজের চোখে না দেখলে সবিতা কিছুতেই বিশ্বাস করতে পারত না। ঝাঁটাটা দেওয়ার এক কোণে দাঁড় করিয়ে রেখে এক ঘটি জল দিয়ে হাত দুটো ধুয়ে নেয় সে। তারপর মনমোহনপুরীজির উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করে। মনে মনে বলে, টাকা টাকা করতে গিয়ে বড্ড অবহেলা করে ফেলেছি ছেলেটাকে, আর কোনো দিনও করবনি। দূরে কোথাও একটা শাঁখ বাজার শব্দ ভেসে আসে। না, সন্ধে হয়ে এলো। যদিও মেঘের আড়ালে সন্ধে অনেক আগেই নেমে এসেছে। সবিতা এক ঘটি জল নিয়ে উঠোন আর দাওয়ায় ছোড়া দেয়। তারপর একটা প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় রাখে। নিষ্কম্প শিখা। কুমোট ভাবটা যেন আরো বেড়েছে। সে শাঁখটা নিয়ে তাতে ফুঁ দেয়। দ্বিতীয়বারের শঙ্খধ্বনিটা শেষ হয় না, তার আগেই একদল লোককে দ্রুত পায়ে হেঁটে যেতে দেখে সে। কিছু জনের হাতে লম্বা বাঁশের লাঠি, আর কয়েকজনের হাতে মশালের লেলিহান শিখা লক লক করছে। কিন্তু এতজন এভাবে হন্তদন্ত হয়ে যাচ্ছে কোথায়? আরে, ওই দিকে তো শ্মশানের পাশে একটা কুঁড়ে ঘর বানিয়ে ডাইনি বিমলা বুড়ি থাকে। কাল সকালে মনমোহনপুরীজির কাছে যাওয়ার আগে গাঁয়ের চণ্ডী মণ্ডপে বিমলা ডাইনির কথা জানিয়ে এসেছিল সে। 10টা বছর সময় লেগেছে তার আবার পূর্ণ শক্তিতে ফিরতে। কি হলো আবার? ওরা সবাই ওদিকে এভাবে ছুটে যাচ্ছে কেন? কাল তো সবাই বলল নবকুঞ্জ আর রথটা মিটে গেলেই ডাইনি বুড়িটার একটা কিছু ব্যবস্থা নেওয়া হবে। আর সেই ব্যবস্থাটা মোটেই আগের বারের মতো গ্রাম থেকে বের করে দেওয়ার মতো সামান্য না, আরো বড় কোনো ব্যবস্থা, হয়তো চরম কিছু। তাহলে আজ এই ভোর সন্ধেবেলায় সারা গ্রাম ওদিকে ছুটে যাচ্ছে কেন? তবে কি আবার কোনো বিপদ ঘটলো? একটা অজানা আশঙ্কায়
সবিতার বুকটা ধক করে উঠল। সে শাঁখটাকে তুলসী তলায় কোনো রকমে রেখে বেড়ার বাইরে এলো। কোথা যাও গো সবাই হন্তদন্ত হয়ে? ভিড়ের মধ্যে থেকে কথাটা উড়ে আসে। বৈষ্ণব পাড়ার রতন বৈষ্ণবের ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। এ নির্ঘাত ওই ডাইনির কাজ। আজ এর একটা হিস্তনিস্ত করেই ছাড়বো। রতন বৈষ্ণবের ছেলে নিতাই আর কানাই একই ক্লাসে পড়ে না? সারাক্ষণ তো দুটিতে একই সাথে ঘুরে বেড়ায়। শেষে নিতাইকে, ভাগ্যিস কানাইকে ওই ডাইনির নজর থেকে বাঁচাতে পেরেছে ও। কানাইয়ের কথা মনে আসতেই পেছন ফিরে সবিতা। এ কি, কানাই কোথায়? সবিতার হাত পা সব যেন অজানা বিপদের আভাসে অবশ হয়ে আসে। তবুও সে নিজের সমস্ত শক্তিকে একত্রিত করে চিৎকার করে ওঠে, কানাই! জমির আল ধরে খানিকটা এগিয়ে গিয়ে আমবাগানের মধ্যে একটা ছোট্ট পরিষ্কার মতো জায়গা। আমের মরশুমে এখানে পাহারা দেওয়ার জন্য লোক থাকে, কিন্তু এই বর্ষায় আর সেসবের কোনো প্রয়োজন নেই। চাপ চাপ অন্ধকার জমে আছে এদিক ওদিক। একে অমাবস্যা, তার উপর আকাশ কালো মেঘে ঢাকা। কাল থেকে বৃষ্টি না হওয়ায় মাটিতে কাদা নেই, কিন্তু ভিজে ভাবটা এখনো রয়ে গেছে। তার উপর শোয়ানো আছে এক বছর দশেকের ছেলেকে। বেঁচে আছে কি? মনে হয় আছে। ওই তো বুকের মৃদু হৃদস্পন্দনটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা এতটাই মৃদু মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই থেমে যেতে পারে। দূরে কোথাও একদল শিয়ালের ক্ষুধিত হুঙ্কার শোনা যায়, আর ঠিক সেই মুহূর্তেই পাশের আম গাছের আড়াল থেকে একটা মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে, সরীসৃপের মতো বুকে ভর দিয়ে। সাদা কাপড়ে ঢাকা সমস্ত দেহটা মাটির সমান্তরালে মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। সাদা কাপড়ে ঢাকা মাথাটা সামান্য উঁচু, তার আড়ালে দুটো চোখ দপ দপ করে জ্বলছে। সাদা মূর্তিটা এবার বাচ্চা ছেলেটার গলার কাছে এসে কিছুক্ষণের জন্য স্থির হয়। তার মুখটা এবার ধীরে ধীরে নেমে আসছে বাচ্চাটার গলা লক্ষ্য করে। ধীরে ধীরে ঠোঁটের কোণে কি ও দুটো সদন্ত, যে দুটো এখন ছকছক করছে। সহসা যেন অন্ধকার ভেদ করে আরেকটা ছোট শরীর এসে দাঁড়ায় ঠিক আগের সাদা মূর্তিটার সামনে। কুঁড়ে ঘরটার সামনে কয়েকশো মশাল দপ দপ করে জ্বলছে। তারা যেন দম বন্ধ করে কারোর জন্য অপেক্ষা করছে। উফ, এতক্ষণ সময় লাগতেছে কেন? বাড়িটা জ্বালিয়ে দিলেই তো সব লেখা চুকি যায়। বাড়ির সাথে উঠাও শেষ হয়ে যাবে। এই বাতাসহীন পরিবেশ আর তার সাথে এতগুলো আগুনের তাপে কপাল বেয়ে যে ঘামের নদীটা নেমে আসছিল, সেটা মুছে ফেলল কথার মালিক। এমন সময় বাড়ির ভেতর থেকে একজন বছর 30-এর লোক দ্রুত বাইরে বেরিয়ে আসে। ডাইনিটা ভেতরে নাই। নিতাইকে ছাড়ি দাও। সামনে দাঁড়ানো বাচ্চাটার গলার স্বর অস্বাভাবিক দৃঢ়। সাদা কাপড়ে ঢাকা মূর্তিটা
দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। কয়েক মুহূর্ত সব স্থির। ঠোঁটের কোণের সদন্ত বেয়ে বেরিয়ে আসা লোভের লালাটা চকচক করছে। আরো একটা বাচ্চা। চোখ দুটো কি ধক করে জ্বলে উঠল। আবার সেই হাড় শীতল করা শেয়ালের ডাক। এবার সে দ্রুত সামনের বাচ্চাটার দিকে এগোতে থাকে। সাদা কাপড়ে ঢাকা মূর্তিটা বাতাসে ভর দিয়ে যত এগোচ্ছে তত পেছনে পেছোতে শুরু করে বাচ্চাটা। পিছোতে পিছোতে একটা আম গাছে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। সাদা মূর্তিটা এবার আরো দ্রুত এগোচ্ছে। তার আর বাচ্চার মাঝের ব্যবধান একদম কম, হাত তিনেকের চেয়েও কম। আর ঠিক সেই মুহূর্তেই বাচ্চা আর সাদা মূর্তির মাঝে এসে দাঁড়ালো আরো একটা সাদা কাপড় পরা মূর্তি, হাতে একটা অষ্টবক্র লাঠি। নাই মানে যাবে কোথায়? ভালো করে খুঁজে দেখেছিস? তন্ন তন্ন করে খুঁজেছি। আবার ভালো করে দে। কথাটা শেষ হয় না, তার আগেই আরেকটা কান্না ভেজা গলার স্বর আছড়ে পড়ে তাদের ওপর। আমার কানাইকে তোমরা দেখেছো? সামনের সব চোখগুলো পিছনের দিকে ঘুরে যায়। কি গো, বলিতেছ না কেন? আমার কানাই কি তোমাদের সাথে আইছে? সবিতা পাগলের মতো ভিড়ের মধ্যে কানাইকে খুঁজতে থাকে। কানাই, কোথায় গেলি কানাই? এ আর দেরি লয়, দুটা বাচ্চা একসাথে লিখোজ। আজ যে করি হুক ও ডাইনিটাকে মারতে হবে। ভিড়ের মধ্যে থেকে একজন চিৎকার করে ওঠে, কিন্তু সে হেতা তো নাই। আগের দিন ও আম বাগানের কাছে হারানের বডিটা পাওয়া গেছিল না? কোথায় খুঁজলে হয়নি? হ, ঠিক কইছ, কিন্তু তার আগে কথাটা শেষ না করে কুড়েটার দিকে জ্বলন্ত মশালটা ছুঁড়ে দেয় লোকটা। সাথে সাথে আরো ২০-২৫টা মশাল কুড়ে ঘরটা লক্ষ্য করে উড়ে যায়। সঙ্গে সঙ্গেই লেলিহান অগ্নিশিখা গ্রাস করে কুড়ে ঘরটাকে। ভিড়টা এবার আমবাগানের দিকে এগোতে থাকে। পেছনে দাউ দাউ করে জ্বলতে থাকে কুড়েটা। কানাইকে ছোঁয়ার আগে যে তোকে মুখে বেরোতে হবে রে। কানাই আর প্রথম সাদা মূর্তিটার মাঝে দাঁড়ানো দ্বিতীয় সাদা মূর্তি থেকে একটা বৃদ্ধ কণ্ঠস্বর বেরিয়ে আসে। বেশ বলেই সামনের সাদা মূর্তিটা কোমরে গুঁজে রাখা একটা থলে হ্যাঁচকা টানে বের করে আনে। থলেটা কাপড়ের আড়ালে থাকার জন্য এতক্ষণ বোঝা যায়নি। মূর্তিটা এবার তার মধ্যে হাত ঢুকিয়ে বিড়বিড় করে কিছু একটা জপ করতে থাকে। সাথে সাথে চারিদিকে শোঁ শোঁ শব্দ করে প্রবল ঝড় ওঠে। আর হাওয়ার দাপটে কানাইয়ের সামনে দাঁড়ানো মূর্তিটার মাথা থেকে সাদা কাপড়টা উড়ে যায়। বিমলা ও কানাইকে বাঁচানোর জন্য এসেছে। তাহলে ওই ছায়া মূর্তিটাকে যে একটু আগেই কানাইয়ের রক্ত পান করতে যাচ্ছিল। 10টা বছর তোর জন্য কিছু না করেও মুখে ডাইনি অপবাদ নিয়ে বাঁচতে হয়েছে। সেইবারও তুই এরকম বাচ্চা মেরে রক্ত খাইছিলিস। রক্ত না হইলে যে তোর যৌবন থাকবে কি রে? 10 বছর আমি সাধনা করেছি, অপেক্ষা করেছি তোর জন্য যে কবে তুই আসবি। হারানকেও বাঁচাতে গিয়েছিলাম আমি, কিন্তু তার আগে তুই। কিন্তু এইবার তোকে আমি আর কাউকে বাঁধতে দি বলি, কানাইকে তো লাই। মনমোহনপুরী এবার আরো দ্রুত লয়ে মন্ত্রের সাথে জপ করতে শুরু করেছে। প্রবল শব্দের সাথে সাথে কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল। নীলচে আলোর সাথে সাথে আগুন লেগে গেল একটু দূরের নারকেল গাছে। এটা কি হচ্ছে? মনমোহনপুরী যত তীব্র মালা জপছে তত যেন বিমলার হাতটা মুচড়ে যাচ্ছে। সাথে সাথে তার দেহটাও সে দোমড়াতে মোচড়াতে অস্ফুটে বলে উঠল, কানাই, চপ্পলটা কেড়ে নে। চকিতে কানাই পাশে পড়ে থাকা একটা লম্বা আমডাল দিয়ে
সজোরে আঘাত করল মনমোহনপুরীর হাতে। জপমালার থলে থেকে মালাটা ছিটকে গিয়ে পড়ল একটু দূরে। মালাটা পড়ার সাথে সাথে ওটা দ্রুত বাড়তে আরম্ভ করলো। কিন্তু এটা কি? মালার পুঁতিগুলো এরকম কেন? ওগুলো পুঁতি না মানুষের মাথা? 108টা মানুষের মাথা ওগুলো। তার মধ্যে হারানের মাথাটাও আছে, রক্তাক্ত, ক্ষত বিক্ষত। মালাটা পড়ে যেতেই মনমোহনপুরী চিৎকার করে কানাইয়ের দিকে দৌড়ে যেতে যায়, কিন্তু তার আগেই বিমলা উঠে দাঁড়িয়েছে। কোমরে গুঁজে রাখা ছুরিটা বসিয়ে দেয় মনমোহনপুরীর বুকে। এদিকে সারা আমবাগান আলো করে অনেকগুলো মশাল এই দিকেই দ্রুত গতিতে এগিয়ে আসছে। এভাবে আমার মৃত্যু নেই রে বিমলা, এভাবে আমি মরব না। মনমোহন বুকে বিঁধে থাকা ছুরিটা তুলে ফেলে। এ কি, কোনো রক্ত নেই কেন? বিমলা এবার কানাইয়ের দিকে অর্থপূর্ণ একটা হাসি হাসে। কানাই পাশে পড়ে থাকা একটা আম পাতা তুলে নেয়। বিমলা কানাইয়ের ঠিক পেছনে এসে দাঁড়ায়। ডান হাতে সেই অষ্টবক্র লাঠি, বাম হাত তুলে কানাইয়ের ব্রহ্মতালু স্পর্শ করে। সেখান থেকে বেরিয়ে আসা একটা বেগুনি আলোয় কানাই আর বিমলা দুজনেরই দেহের চারিদিকে একটা জ্যোতির বলয় তৈরি হয়। কানাই এবার ধীরে ধীরে আম পাতাটা দুভাগে চিরতে থাকে। যত চিরতে থাকে মনমোহনের দেহটা প্রবল আর্তনাদের সাথে সাথে দ্বিখণ্ডিত হতে থাকে। আর ওদের তিনজনকে কেন্দ্র করে এক প্রবল বাতাসের ঘূর্ণন সমস্ত কিছু তছনছ করে দিতে থাকে। কিন্তু সেই ঘূর্ণনের বাইরে এক ফোঁটা বাতাস নেই। চারিদিক নিস্তব্ধ, নিষ্কম্প। ঠিক সেই মুহূর্তেই কেতুগ্রামের কয়েকশো মানুষ ওই জায়গায় এসে দাঁড়ানোর সাথে সাথে মনমোহনের দ্বিখণ্ডিত দেহ ভেদ করে একটা ঘূর্ণায়মান আগুনের কুণ্ডলী কানাইকে লক্ষ্য করে ধেয়ে আসে। বিমলা এবার কানাইয়ের মাথাটা ছেড়ে দিয়ে সেই আগুনের সামনে গিয়ে দাঁড়ায়। একটা প্রচণ্ড বিস্ফোরণ, সাথে সাথে সেই আগুন গ্রাস করে বিমলাকে। কানাইয়ের কণ্ঠ চিরে একটা প্রবল আর্তনাদ বেরিয়ে আসে। বিমলা মা! জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে সে দেখতে পায় সবিতা দৌড়ে এসে তাকে আঁকড়ে ধরছে। প্রচণ্ড বাজের সাথে প্রবল বৃষ্টি নেমে আসে কেতুগ্রামে। 1 বছর পরের ঘটনা। আজ বর্ধমান মেডিকেল কলেজে এক অভূতপূর্ব সাফল্যের দিন। এইরকম সার্জারি মেডিকেল সায়েন্সে কোনোদিন হয়েছে কি না তা নিয়ে সন্দেহ আছে। জন্ম থেকেই একটি শিশুর কপাল থেকে চিবুক অবধি চেরা ছিল, তা সার্জারি করে জোড়া দিয়েছেন বিশ্ব বরেণ্য চিকিৎসক জয়তী বসু রায়। 10 মাস বয়সের শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ এবং বিপদমুক্ত। এতক্ষণ শুনছিলেন সৌরভ আঢ্যের লেখা বিনাশাচা দুষ্কৃতম। সঙ্গে ছিলাম আমি শ্রেয়া, অহনা, সৌরভ, অর্ণব, মেহলি, স্নেহা এবং সুমন। এডিটিংয়ে সুমন, পোস্টার ডিজাইন সৌম্য আঢ্য। পরের দিন আবার একটি নতুন কাহিনী নিয়ে আমরা হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।